পুরী, এটা কিন্তু শুধুমাত্র একটা পর্যটন কেন্দ্র নয়, এটা হলো ভক্তি, ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক অপূর্ব মিলন ক্ষেত্র। পুরীতে ঘুরতে আসা মানেই প্রতিটা মুহূর্তেই নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ। আর সেই সব অভিজ্ঞতার খোঁজেই সিমলা সিরিজ শেষ করার পরপরেই আপনাদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাঙালিদের সবথেকে প্রিয় জায়গা পুরীতে, যেখানে একই সঙ্গে মিশে আছে সমুদ্রের গর্জন, বহু মন্দিরের আধ্যাত্মিকতা, বাতাসে খাজার গন্ধ আর 3 বেলায় 3 রূপে সমুদ্র দর্শনের অভিজ্ঞতা। জানি প্রত্যেকেই মানবেন পুরীর নামটার মধ্যেই না লুকিয়ে আছে আলাদা একটা নস্টালজিয়া। আর সেই জন্যই কিন্তু আপামর বৃদ্ধ বনিতা ছুটে আসে বারে বারে এই পুরীতে। এবারের যাত্রা কিন্তু আমাদের 2 রাত 3 দিনের। এই যাত্রায় আপনাদের পরিচিত পুরীর সকল দর্শনীয় স্থানগুলো আমরা দর্শন করাবো, কিন্তু তার সাথে এমন অনেক জায়গায় আপনাদেরকে নিয়ে যাব এই 3 দিনে, যেসব জায়গাগুলো সঠিকভাবে জানা না থাকার জন্য বেশিরভাগ দর্শনার্থীই মিস করে যান। তাই আশা করব পুরীর যাত্রার শুরু থেকে শেষ এপিসোড পর্যন্ত আমাদের সাথে থাকুন, যাতে আপনাদের আগামী পুরীর যাত্রা হয়ে উঠতে পারে আপনার কাছে ভেরি স্পেশাল। পুরী যাওয়ার জন্য আমরা রাত 8:30 নাগাদ পৌঁছে যাই হাওড়া স্টেশনে। সন্ধ্যের পর হাওড়া স্টেশনের বাইরের দিকটা আলোর সাজে কিন্তু বেশ সুন্দর লাগে। প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে দেখতে পেলাম বোর্ডে 22 নম্বর প্ল্যাটফর্মে পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের নোটিফিকেশান দিয়েছে। রাত ঠিক 10:30টার সময় ট্রেন ছেড়ে দিল। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, শুধু রাস্তার লাইটগুলোকে তারার মতো জ্বলতে দেখতে পাওয়া যাচ্ছে। রাতের অন্ধকারের মধ্যে আলোর এই শাড়িগুলোকে দেখতে না বেশ ভালোই লাগে। রাতের ট্রেন মানেই আগেই খাওয়া দাওয়া সেরে ট্রেনে ওঠা, তারপর এদিক ওদিক করে কিছুটা সময় কাটিয়ে ঘুমিয়ে পড়া। সকাল হতেই মনের মধ্যে তাড়াতাড়ি নামার একটা অদ্ভুত তাড়া অনুভব করলাম। হাওড়া স্টেশন থেকে পুরীর স্টেশনের দূরত্ব 500 কিলোমিটার। তাই 9 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম পুরীর স্টেশনে। পুরীতে আমরা নামলাম সকাল 7:30 নাগাদ। পুরীতে কিন্তু সব সিজনেই মানুষ ছুটে আসে, তাই পুরীর প্ল্যাটফর্ম কখনোই কিন্তু ফাঁকা পাওয়া যাবে না। এবারেও কিন্তু আমরা একসাথে অনেক যাত্রী নামলাম পুরী স্টেশনে। এদের মধ্যে বেশিরভাগ যাত্রী কিন্তু পুরী দর্শন করতে এসেছেন। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এলাম অটোর লাইনে। প্রত্যেকের 50 টাকার ভাড়ায় এগিয়ে চললাম স্বর্গদ্বারের দিকে। স্টেশন থেকে স্বর্গদ্বারের দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার, ওই সময় লাগবে 15 মিনিটের মতন। জানেন, আমার মনে হয় রাতের ট্রেন ধরে সকালে পুরীতে আসাটা সব থেকে ভালো, তাহলে পুরো একটা গোটা দিন পাওয়া যায়। তার সাথে একটা রাতের জন্য গোটা একটা দিনের হোটেল ভাড়াও কিন্তু বেঁচে যায়। ঠিক বললাম কিনা বলুন? মেরিন ড্রাইভ রোড ধরে বেশ কিছুটা এগিয়ে আসার পর ওই যে দূরে সমুদ্র দেখতে পাচ্ছি। অনেকক্ষণ আগে থেকেই সমুদ্রের গর্জন পাচ্ছিলাম, তবে এবারে কিন্তু সমুদ্রের সাদা সাদা ঢেউয়ের ফেনাগুলো দেখতে পাচ্ছি। আমি কিন্তু স্বর্গদ্বারে নেমে সবার আগে ছুটে যাব সমুদ্রের কাছে। মিনিট 15 মধ্যে আমরা চলে এলাম স্বর্গদ্বারে। অটো থেকে নেমে আমরা সকলেই সবার আগে চলে এলাম চৈতন্যদেবের মূর্তির কাছে। চৈতন্যদেবকে প্রণাম জানিয়ে এবারে ছুটে চললাম পুরীর সমুদ্রের দিকে। দেখতে পাচ্ছি এখনই বহু মানুষ কিন্তু সমুদ্রের কাছে চলে এসেছে। আরও কিছুটা এগিয়ে আসার পর দেখতে পেলাম সমুদ্রের তীরে যেন মানুষের মেলা বসেছে। কেউ স্নানে নেমেছে, কেউ আবার তীরে দাঁড়িয়ে হয়তো সমুদ্রের ঢেউ গুনছে। আর কত কচিকাঁচার দল এই সকালবেলাতেই জলে নেমে পড়েছে দেখুন।
ওদের ভয় মেশানো আনন্দের চিৎকার শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি অনেক সময় তীরে দাঁড়িয়ে ঢেউয়ের সৌন্দর্য দেখতে থাকলাম, আর তার সাথে সমুদ্রের তীরবর্তী সমস্ত মানুষদের অ্যাক্টিভিটিস অবজার্ভ করতে থাকলাম। বেশ ভালো লাগে একধারে দাঁড়িয়ে সবার অ্যাক্টিভিটিস দেখতে। এখন কিন্তু ঢেউয়ের সেই উত্তাল ব্যাপারটা নেই, হালকা হালকা ঢেউ এসে পড়ছে, আর সকলে স্নান দেখে মনে হচ্ছে দৌড়ে জলে নেমে পড়ি, কিন্তু সেটা তো সম্ভব নয়, সাথে ব্যাগ রয়েছে। সমুদ্রের তীরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আজ মেঘলা ওয়েদার, তাই সূর্যের তেজটা তেমনভাবে বোঝাই যাচ্ছে না। ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতে বেশ অসুবিধাই হচ্ছে, তাই সকালের মতো বেরিয়ে পড়লাম সমুদ্রের তীর থেকে। মেন রাস্তায় আসার পর অনেক দোকানপাট দেখতে পাওয়া যায়। এখানকার একটা দোকান থেকেই আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট সারার পর এবারে আমরা রাস্তা ধরে এগিয়ে চললাম ভারত সেবাশ্রম সংঘ সেদিকে। ওখানে গিয়েই প্রথমে একটা রুমের ব্যবস্থা করতে হবে আমাদের। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সংঘে। অনেক ঘর রয়েছে চারপাশে যাত্রীদের জন্য, বেশ বড় আশ্রম। অফিস রুমে কথা বলে একটা রুমের ব্যবস্থা হলো। ফ্রেশ হয়ে রুমে এসে মাত্র ঘণ্টাখানেকের রেস্ট নিলাম। এবারে কিন্তু শ্রীধাম দর্শন করার জন্য ভারত সেবাশ্রম সংঘের বাইরে বেরিয়ে এলাম। আশ্রম থেকে 1.5 কিলোমিটার দূরত্ব হচ্ছে মন্দির, তাই আমরা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যাবই ঠিক করলাম। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ চত্বরে। আর এই জগন্নাথ ধামে পৌঁছানোর সাথে সাথেই মনের মধ্যে না আলাদা একটা শান্তি পাওয়া যায়। পুরীর এই জগন্নাথ ধাম হিন্দুদের 4 ধামের অন্যতম। যুগ যুগ ধরে এই মন্দিরকে ঘিরে আছে বহু রহস্য, ভক্তি, বিশ্বাস আর কোটি কোটি মানুষের আবেগ। এই যে জগন্নাথ দেবের মূল মন্দিরটা দেখছেন, এর উচ্চতা প্রায় 214 ফুট। মন্দিরের চূড়ায় রয়েছে নীল চক্র আর ধ্বজা, যা বহু দূর থেকে কিন্তু দেখতে পাওয়া যায়। আর প্রতিদিন সন্ধ্যায় এই ধ্বজা পরিবর্তনের একটা বিশেষ আকর্ষণ এখানকার। সন্ধ্যাবেলা আপনাদেরকে নিয়ে আমি আবারও আসব এই ধ্বজা পরিবর্তন দেখার জন্য। জগন্নাথ দেবের এই মন্দির প্রায় 800 থেকে 900 বছরের পুরনো। এই মন্দির প্রথম তৈরি করেন রাজা ইন্দ্রদ্যুম্ন। তবে একাধিক মুসলিম শাসনের আমলে এই মন্দিরকে আক্রমণ করে ধ্বংস করা ও লুটপাটের কথা জানতে পারা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল সুলতান সুলেমান কররানীর সেনাপতি কালা পাহাড়, আকবরের আমলে খেসোদাস মারু, ঔরঙ্গজেব সহ একাধিক নাম পাওয়া যায়। বারে বারে ভিনধর্মীদের আক্রমণের জন্য সম্ভবত 4 বার পুরীর রথযাত্রা বন্ধ হয়ে যায়। পুরনো মন্দির ভিনধর্মীদের আক্রমণে ধ্বংস হয়ে যায়। তবে বর্তমানের এই মন্দিরটা কিন্তু 1200 শতকে রাজা অনন্ত বর্মন দেব শুরু করিয়েছিলেন। পরে তার উত্তরসূরি রাজা অনঙ্গ ভীমদেব মন্দিরের কাজ শেষ করেন। এই সময় মন্দিরে 2টো প্রাচীর গড়ে তোলা হয়। মূল মন্দিরের অংশটাকে ঘিরে আছে কুম্ভ বেদ প্রাচীর, আর পুরো মন্দির চত্বরকে ঘিরে আছে মেঘনাদ প্রাচীর। শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই প্রাচীরগুলো তৈরি করা হয়েছিল পরবর্তীকালে। মন্দিরে ঢোকার জন্য চারদিকে 4টে গেট আছে। পূর্ব দ্বারের দুপাশে 2টো বিশাল সিংহ আছে, তাই একে সিংহদ্বার বলা হয়। ভক্তরা এই দ্বার দিয়েই ভেতরে প্রবেশ করেন। জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনেই একখণ্ড কালো পাথরের তৈরি 33 ফুট উঁচু এটি হলো অরুণ স্তম্ভ। ইতিহাস অনুযায়ী এই স্তম্ভটি প্রথমে কোণারক মন্দিরের সামনেই ছিল। 1800 শতকে মারাঠা শাসকেরা এই অরুণ স্তম্ভকে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে স্থাপন করেন। স্তম্ভের ওপরে আজও সূর্যদেবের সারথি অরুণের মূর্তি রয়েছে। আপনাদের সাথে মন্দির সম্পর্কে আলোচনা করতে করতে আমরা গর্ভ মন্দিরে দেবতাদের দর্শন সেরে এলাম।
মূল মন্দিরের গর্ভগৃহে রত্নবেদিতে ডান দিকে জগন্নাথ দেব, মাঝে সুভদ্রা এবং বাঁদিকে বলরাম অধিষ্ঠান করছেন। এছাড়াও পুরো মন্দির চত্বরে ছোট বড় মিলিয়ে প্রায় 120টারও বেশি মন্দির ও উপমন্দির রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মা মহালক্ষ্মী, বিমলা দেবী, নৃসিংহদেব, গণেশজি, সূর্যদেব, হনুমানজি, বিভিন্ন নামের মহাদেব, সরস্বতী, রাম লক্ষ্মণ সীতা মন্দির, চৈতন্যদেব সহ একাধিক দেবতাদের মন্দির রয়েছে। জগন্নাথ ধাম ভালোভাবে ঘুরে দেখতে হলে না অনেকটা সময় হাতে নিয়ে আসতে হয়। দেবতাদের দর্শন সেরে এবারে আমরা এগিয়ে চললাম দক্ষিণ দ্বারের দিকে। দক্ষিণ দ্বার হলো অশ্বদ্বার। এটিকে শক্তি ও যুদ্ধ ক্ষমতার প্রতীক হিসাবে মান্য করা হয়। এই দ্বারকেও প্রয়োজনে শোভাযাত্রার কাজে ব্যবহার করা হয়। এরপরে আমরা এগিয়ে চললাম পরের দ্বারের দিকে। পশ্চিম দিকে আছে ব্যাঘ্রদ্বার। এই দ্বার সাহস ও তেজের প্রতীক। একটা দ্বার থেকে অন্য একটা দ্বারে যাবার সময় খেয়াল করলাম প্রাচীর ঘেঁষে হিন্দুদের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হচ্ছে। এরপর আমরা চলে এলাম উত্তর দিকের হস্তিদ্বারে। এই দ্বারকে সমৃদ্ধি ও স্থিরতার প্রতীক হিসাবে মানা হয়। জানা যায় প্রতি 12 বছর অন্তর জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার নবকলেবরের সময় পুরনো দারু বিগ্রহকে গোপনীয়ভাবে কৈলি বৈকুণ্ঠে সমাধিস্থ করার সময় এই দ্বার থেকে নিয়ে যাওয়া হয়। সমস্ত দ্বারগুলোই কিন্তু আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ধামে জগন্নাথ দেবের মন্দির ও মূর্তি কিভাবে তৈরি হয়েছিল সে পৌরাণিক ঘটনা আপনাদের প্রত্যেকের জানা, তাই আমি সেই আলোচনায় গেলাম না। যেসব বিষয়গুলো হয়তো অনেকেরই অজানা ছিল সেদিকে আলোকপাত করার চেষ্টা করলাম। বিষয়টা ঠিক করলাম না ভুল করলাম কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভারত বিখ্যাত এই ধামে আপনি যতবারই আসুন না কেন কখনোই কিন্তু পুরনো বলে আপনার মনে হবে না। প্রতিবারই কিন্তু আপনি এখানকার আধ্যাত্মিকতায় ডুবে যাবেন। এখানকার মন্দির সহ সবকিছুই নতুন রূপে ধরা দেবে আপনার কাছে। আর জগতের নাথ জগন্নাথের দর্শনে সে যে কি আনন্দ, কি শান্তি পাওয়া যায় সে তো মুখে বলে বোঝানো সম্ভব নয় না। সেই অনুভূতি শুধুমাত্র নিজের আত্মাই বুঝতে পারে। জগন্নাথ ধামে অনেকটা সময় কাটিয়ে এবারে কিন্তু আমরা এগিয়ে চললাম সামনের দিকে। জগন্নাথ ধাম থেকে হেঁটে আমরা প্রথমে চলে এলাম মেন রাস্তাতে। আর এই রাস্তার ওপারেই কিন্তু রয়েছে কপালমোচন মহাদেব মন্দির। গেট থেকে ভেতরে এসে দেখলাম খুব সুন্দর এক আধ্যাত্মিক পরিবেশ। এটি বহু প্রাচীন ও অত্যন্ত পবিত্র একটা মন্দির। এই মন্দিরের শিব ঠাকুরকে জগন্নাথ ধামের রক্ষাকর্তা হিসাবে মানা হয়। পুরাণ মতে একদিন ব্রহ্মাদেব দাবি করতে থাকেন যে তিনিই দেবতাকুলের সব থেকে শ্রেষ্ঠ। ব্রহ্মার এই অহংকার মহাদেব সহ্য করতে পারেন না। ব্রহ্মাদেবের মাথার মধ্যে একটি মাথা মহাদেব কেটে ফেলেন। এর ফলে ব্রহ্মা হত্যার পাপ তার উপর এসে পড়ে। এর ফলস্বরূপ ব্রহ্মার কাটা মাথাটা শিব ঠাকুরের হাতে আটকে যায়। শিব ঠাকুর এই পাপ থেকে মুক্তি পেতে বিভিন্ন মন্দিরে মন্দিরে তপস্যা করতে থাকেন। এই সব মন্দিরগুলোই কিন্তু কপালমোচন মহাদেব মন্দির নামেই পরিচিত। তাই এই মন্দিরের নাম কপালমোচন মহাদেব। গর্ভ মন্দিরে ফটো তোলা নিষিদ্ধ, তাই গর্ভ মন্দিরে মহাদেবকে আপনাদেরকে দেখাতে পারলাম না। এই মন্দিরের সূচনাকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে যুগ যুগ ধরে ভক্তরা জগন্নাথ ধামের দর্শনের আগে কিংবা পরে এই মন্দির দর্শন করে পুণ্য লাভ করেন। আমরা ভালোভাবে কপালমোচন মহাদেব মন্দির দর্শন করে ফেরার জন্য সিঁড়িপথ ধরলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম মেন রাস্তায়। এখানকার রাস্তাঘাট আগের তুলনায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ চওড়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই চলে এলাম আশ্রমে।
আশ্রমেই দুপুরের প্রসাদ গ্রহণ করে রুমে অনেকক্ষণ বিশ্রাম নিলাম। এবারে বিকেল 5:30 নাগাদ আবার রাস্তায় বেরিয়ে পড়লাম পুরীর মন্দিরে যাওয়ার জন্য। এবারের মূল উদ্দেশ্য কিন্তু মন্দিরের শীর্ষে পতাকা বাঁধা দেখব বলে, আর সাথে সন্ধ্যার মন্দির সহ দেবতাদেরও দর্শন করে আসার ইচ্ছা আছে। হাঁটতে হাঁটতেই চলে এলাম মন্দিরের কাছে। তবে এসে বুঝলাম আমাদের আসতে কিন্তু বেশ দেরি হয়ে গেছে। এখন প্রায় 5:45 বাজে। ধ্বজা বাঁধা প্রায় শেষের দিকে। ওপরের দিকে দেখতে পাচ্ছি পান্ডারা এখন ধ্বজা বাঁধছে, তবে নেমে আসার সময় হয়ে গেছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে থাকতে দেখতে পেলাম সেবায়েতরা সকলে নিচের দিকে নেমে আসছে। মনটা খারাপ হয়ে গেল শুরু থেকে দেখতে পেলাম না বলে। স্থানীয় দোকানদারের কাছে জানতে পারলাম শুরু থেকে দেখতে হলে বিকেল 5টার মধ্যে যে করেই হোক এখানে পৌঁছাতে হবে। আমি ঠিকই করে নিলাম আগামীকাল ঠিক সময় আসব, আর শুরু থেকেই আপনাদেরকে দেখাবো এখানে পতাকা তোলার নিয়মকানুন সহ সব কিছু। অনেক ভক্তই কিন্তু মন্দির চত্বরে এসেছে এই পতাকা বাঁধা দেখতে, তবে তুলনামূলক সকালের থেকে কম। ফাঁকায় ফাঁকায় জগন্নাথ দেবকে দর্শন করব বলে এবার গর্ভমন্দিরে প্রবেশ করলাম। আপনাদেরকে জানাই, জগন্নাথ ধামে পুজো করতে হলে পুজোর উপকরণ বাড়ি থেকে আনতে পারেন, কিংবা পুরোহিতদের কাছ থেকেও উপকরণ পেয়ে যাবেন অর্থের বিনিময়ে। কথিত আছে পুরীর ধামের জগন্নাথের দর্শনেই মুক্তি, তাই এখানে কিন্তু প্রচুর মানুষ শুধু দর্শন করতেই আসেন জগন্নাথ দেবকে। মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে পড়লাম। এবারে কিন্তু আমরা পুরীর সামনের রাস্তা ধরে এগিয়ে চললাম স্বর্গদ্বারের দিকে। এবারে কিন্তু আপনাদেরকে নিয়ে চলেছি আরও একটা সুন্দর জায়গা দর্শনে। একদম ঠিক ধরেছেন, রাতের বিচ মার্কেট দেখতে। পুরীর রাতের এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আলাদা একটা মাদকতা আছে কিন্তু এই রাস্তাটা, এটা মানতেই হবে। এসে দেখলাম অনেক মানুষই কিন্তু এখানে জড়ো হয়েছে। বিচের সমস্ত দোকানপাটগুলো খুলে গেছে। পুরীর এই বিচ মার্কেটের সাথে পর্যটকদের সবসময় না একটা আলাদা আবেগ জড়িয়ে থাকে। বিষয়টা এমন, 2-1টা স্থান দর্শন না করলেও চলবে, কিন্তু প্রতিদিন বিচ মার্কেটে আসতেই হবে। এটা যেন আলাদা রকমের একটা ভালো লাগার জায়গা। এবারে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একদম মার্কেটের মধ্যে। বিভিন্ন দিকে দোকানপাট দেখতে থাকলাম। কত রকমের জিনিসপত্র সাজিয়ে দোকানদারিরা বসে আছে। তবে এখানে তুলনামূলক সংখ্যের জিনিসগুলো বেশ ভালো পাওয়া যায়। শাখাটাও কিন্তু বেশ কম দামেই পাওয়া যায়। রয়েছে বাচ্চাদের খেলনার দোকান। মার্কেটে এসে খাওয়া দাওয়ার হবে না তাই হয়, তাই বিভিন্ন ধরনের খাবারের দোকানও রয়েছে এখানে। এবারে কিন্তু আমরা চলে এলাম সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে এসে নিস্তব্ধতার মধ্যে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দূর থেকে ছুটে আসা ঢেউয়ের ফেনাগুলোকে একে একে আছড়ে পড়তে দেখলাম সমুদ্রের তটে। অনেক মানুষই কিন্তু সমুদ্রের জলের ধারে এসে দাঁড়িয়েছে। চারদিকে কিন্তু বেশ শান্ত পরিবেশ, খুব বেশি কোলাহল কোথাও নেই। রাতে সমুদ্রের তটে দাঁড়িয়ে সমুদ্রের এই গর্জন শুনতে না বেশ ভালো লাগে। আলাদা একটা মাদকতা অনুভব করা যায় চারদিকে। তবে এটা কিন্তু ঠিক, সমুদ্রের তটে একদিকে রয়েছে আলো ঝলমল করা দোকানদারদের সব পসরা সাজানোর উজ্জ্বল ব্যাপার, আর অন্যদিকে অন্ধকারের মধ্যে সমুদ্রের ঢেউগুলো ধীরে ধীরে আছড়ে পড়ে সমুদ্রের তটে। এই দুটো মিলেমিশে কিন্তু আলাদা একটা মায়াবী পরিবেশ তৈরি করে এখানে। এবারে কিন্তু সমুদ্রের তট থেকে উঠে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আশ্রমে চলে এলাম। স্বর্গদ্বারের সামনে থেকে রাতের খাবারটাও কিন্তু আমরা খেয়ে এসেছি, তাই এবার ঘুমিয়ে পড়ার পালা। আজকের মতো এখানেই বিদায় জানালাম আপনাদেরকে।
তবে আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের, কারণ আগামীকাল কিন্তু এখানকার সাইট সিনে বেরাবো। কাছে নয়, একটু দূরেই যাব। কোথায় যাব একটু অপেক্ষা করুন, কালকেই জানাবো না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরীতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককেই অনেক 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 ধন্যবাদ।